আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় উম্মাহ পথের দর্শকবৃন্দ, সম্প্রতি সিরিয়া সরকারের বিরুদ্ধে সবথেকে বড় হামলা চালিয়ে দেশটির সরকারকে ভয়াবহভাবে পতন ঘটিয়ে যারা ইতিমধ্যে দেশের বৃহত্তম শহরের অধিকাংশ স্থান দখল করে নিয়েছে, সেই গোষ্ঠীটি আসলে কারা? তাদের পরিচয় বা কি? আসলেই কি তারা হকপন্থী নাকি বাতিলপন্থী? তারা আসলে কার বিরুদ্ধে লড়াই করছে? তাছাড়া সিরিয়ায় যুদ্ধই বা কেন হলো, আর বিদ্রোহীদের আক্রমণই বা কিভাবে শুরু হলো? ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আবু মোহাম্মদ আল জাওলানির নেতৃত্বে অভিযান শুরু হওয়ার পর নভেম্বরের শেষ দিকেই বিদ্রোহীরা হুট করে আলেপ্পো শহর দখল করে। এর 2 সপ্তাহের কম সময়ের মধ্যেই দেশটির সরকারের পতনও হয়। অনেকগুলো ঘটনা দেখা গিয়েছে সিরিয়া সামরিক বাহিনীর সম্পর্কে। লোকজন হয় তাদের পদ থেকে সরে গিয়েছে কিংবা বিরোধীদের সাথে যোগ দিয়েছে। যতটুকু জানা গেছে, তাতে প্রাথমিক হামলায় নেতৃত্ব দিয়েছে ইসলামীপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম, যাকে সংক্ষেপে এসটিএস বলা হয়। এই সংগঠনের সিরিয়া সংকটের জড়িত থাকার দীর্ঘ ইতিহাস আছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সহ অনেক দেশে এসটিএস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। হায়াত তাহরির আল শাম কারা? 2011 সালে প্রতিষ্ঠার সময় এই গোষ্ঠীর নাম ছিল জাবাত আল নুসরা, যা ছিল সরাসরি আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত। এর গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন কথিত আইএস গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদি। এই গোষ্ঠীটি প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধের সবচেয়ে বেশি কার্যকরী এবং বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়। তবে এটি বিপ্লবের চেয়ে জিহাদি আদর্শকে বেশি গুরুত্ব দিয়েছে। ফ্রি সিরিয়া নামে বিদ্রোহীদের যে জোট হয়েছিল, সেখানে তাদের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছিল। 2016 সালে এই গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল জাওলানি প্রকাশ্যেই আল কায়দার সাথে সম্পর্ক ছেদ করেন এবং জাবাত আল নুসরাকে বিলুপ্ত করে নতুন সংগঠন তৈরি করেন, আর এর নামই রাখা হয় হায়াত তাহরির আল শাম। এবং পরে এর সাথে আরো কিছু ছোট ছোট গোষ্ঠী সংযুক্ত হয়। কিছু সময়ের জন্য এসটিএস সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইলদিব প্রদেশকে ক্ষমতার কেন্দ্র বানিয়েছিল। তারা সেখানে স্থানীয় প্রশাসন চালু করেছিল। সেখানে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, যা তাদের বৈধতা পাওয়ার চেষ্টাকে ম্লান করে দিয়েছে। এছাড়া অন্য আরো কিছু গোষ্ঠীর সাথে তিক্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছিল তারা। ইলদিবের বাইরে তাদের উচ্চবিলাসিতা সম্পর্কে তখনও পরিষ্কার কিছু জানা যায়নি। এমনকি আল কায়দার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর খেলাফতের চেয়ে সিরিয়ায় ইসলামী শাসনের চেষ্টা খুব বেশি করেছে। আসাদকে নতুন করে চ্যালেঞ্জ করা কিংবা সিরিয়ায় আবারও বড় ধরনের কোনো সংঘাতের লক্ষণ তাদের দিক থেকে কমই প্রকাশ পেয়েছিল। সিরিয়ার সেনাবাহিনী সিরিয়ার নিয়ন্ত্রণের পুনরুদ্ধার তৎপরতার কারণে বেশ কয়েক বছর যাবৎ সিরিয়ায় গৃহযুদ্ধ চলতেছিল। তবে 2020 সালে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। রাশিয়া দীর্ঘদিন ধরে আসাদের মিত্র ছিল, তাই তাকে সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছিল। আর অন্যদিকে তুরস্ক বিদ্রোহীদের সমর্থন দিয়ে যাচ্ছিল। আর এদিকে দেশের সবচেয়ে রক্তক্ষয়ী শহর ছিল আলেপ্পো। এই শহরে বিদ্রোহীরা সব থেকে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। কিন্তু 2024 সালের শেষের দিকে ব্যাপক হামলা চালিয়ে এই বিদ্রোহী গোষ্ঠী আলেপ্পো শহর অধিকাংশ নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে যারা পুরা সিরিয়া দখল করে তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এখন আসি সিরিয়ার যুদ্ধই বা কেন হলো। 2011 সালে গণতন্ত্রপন্থী দাররা শহরে বিক্ষোভ শুরু করে। সিরিয়ার সরকার তখন ব্যাপক দমন পীড়ন চালায়, সেটি তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। প্রতিবাদ, বিক্ষোভ এবং দমন পীড়ন দুটি বাড়তে থাকে। বিরোধী সমর্থকরা এক পর্যায়ে অস্ত্র হাতে তুলে নেয়। আসাদ তাদের নাম দিয়েছিলেন বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদ। যেভাবে হাসিনা সরকার তার বিরুদ্ধে আচরণকারীদেরকে জঙ্গি বা রাজাকার বলে নাম দিয়েছিলেন। শত শত বিদ্রোহী দল তৈরি হতে থাকে। বিদেশি শক্তিরা বিভিন্ন পক্ষ নিতে থাকে। আইএস ও আল কায়দার মতো উগ্রপন্থী জঙ্গিরাও জড়িয়ে পড়ে। সহিংসতা দ্রুত গতিতে বাড়তে থাকে এবং দেশটি পুরোপুরি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে 5 লাখেরও বেশি মানুষ নিহত হয়। প্রায় 1,20,00,000 মানুষ ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয় এবং এর মধ্যে অন্তত 50 লাখ বিদেশি শরণার্থী বা
রাজনৈতিক আশ্রয়ে রয়েছে। এখন আসি বিদ্রোহীদের আক্রমণ যেভাবে শুরু হয়। গত 4 বছরে মনে হচ্ছিল সিরিয়ার যুদ্ধ শেষ হতে যাচ্ছে। দেশটির বড় শহরগুলোতে বাশার আল আসাদের শাসন ছিল, তবে কিছু অংশ তার নিয়ন্ত্রণের বাহিরে ছিল। এর মধ্যে ছিল পূর্ব দিকের কুর্দি সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো। এগুলো সংঘাতের শুরু থেকেই সিরিয়ার রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল না। বিশাল মরুভূমি এলাকায় থাকা দলগুলো নিরাপত্তার হুমকি তৈরি করেছিল, আর উত্তর পশ্চিমের ইলদিব প্রদেশ জঙ্গি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণেই ছিল। এসটিএস ছিল ইলদিবের নিয়ন্ত্রকের ভূমিকায়। তারাই এবার আলেপ্পোতে হামলা করে বিস্ময়ের জন্ম দিয়েছে। কয়েক বছর ধরে ইলদিব ছিল যুদ্ধক্ষেত্র, কারণ সরকার বাহিনী নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছিল। প্রায় 40 লাখ লোক সেখানে বাস করত, যার বেশিরভাগই বিভিন্ন শহর থেকে বাস্তুহারা হয়ে সেখানে এসেছে। আসাদ বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছিল। আলেপ্পো ছিল আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র। সেখানেই বিদ্রোহীদের বড় পরাজয় হয়েছিল। নিজের জয় নিশ্চিত করা বাশার আল আসাদ শুধু তার দুর্বল বাহিনীর উপরেই নির্ভর করেননি, বরং তিনি আস্থা রেখেছিলেন রাশিয়ার শক্তিধর বিমান বাহিনীর উপর, ইরানের সামরিক সহায়তার উপর। এর মধ্যে হিজবুল্লাহও ছিল। লেবাননে ইসরায়েলের আক্রমণে হিজবুল্লাহর পরিণতি এবং সিরিয়ায় ইরানের সামরিক কমান্ডারদের উপর ইসরায়েলের হামলাও বিদ্রোহীদের আলেপ্পোর দিকে হঠাৎ যাত্রা শুরু করতে উৎসাহ জুগিয়েছিল। গত কয়েক মাসে ইসরায়েল ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা জোরদার করেছিল। এর ফলে সিরিয়া থাকা হিজবুল্লাহর নেটওয়ার্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এরা না থাকলে আসাদের বাহিনী আরো অনেক আগেই পরাজিত হতো। এখন আসেন, তারা কি হকপন্থী নাকি বাতিলপন্থী? তারা কি হকের জন্য লড়াই করছে নাকি আমেরিকা পশ্চিমাদের দোসর হয়ে লড়াই করছে? আপাতত দৃষ্টিতে দেখা যায় তারা হকপন্থী, হকের জন্যই তারা লড়াই করছে। কিন্তু অনেকের মনে প্রশ্ন, আমেরিকা কেন তাদেরকে সাহায্য সহযোগিতা করে? এটা করার কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে একটি প্রধান কারণ হলো মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা এবং মুসলমানদেরকে মুসলমানের মাধ্যমেই ধ্বংস করে দেওয়া। আমেরিকা সে মনে করে সকলে যদি ভালো থাকে আর তার দাপট যদি সে দেখাতে না পারে, তাহলে তার ক্ষমতা আস্তে আস্তে ক্ষীণ হতে থাকবে। এজন্য সে তার দাপট দেখানোর জন্য প্রায় সময় এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ লাগিয়ে রাখে এবং সহযোগিতা করতে থাকে। যেরকম বর্তমানে ইউক্রেন ইসরায়েলকে সাহায্য করেই যাচ্ছে। তবে আমেরিকা কিন্তু মুসলমানদের সব সময় সহযোগিতা করবে এমনটা নয়, বরং সহযোগিতা করে তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। যখন মাঝ পথে যাবে তখন সাহায্য বন্ধ করে দিবে, যার ফলে কিন্তু পরবর্তীতে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। আর এমনটাই কিন্তু প্রথমবার হয়েছিল। বিদ্রোহীদেরকে প্রচুর সহযোগিতা করেছিল, কিন্তু মাঝখানে এসে সহযোগিতা বন্ধ করে দেয়। এরপর কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হয় বাশার আল আসাদের বাহিনীর কাছে। সিরিয়ার এই বিদ্রোহী গোষ্ঠী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সেই দল কিনা এবং তারা পরিপূর্ণভাবে হক পথে কিনা, এটা সুনিশ্চিতভাবে এখনই নির্ণয় করা যাচ্ছে না। কারণ শেষ জমানায় এমনটাই হবে, এটা কিন্তু হাদিসের মধ্যেই রয়েছে। সেই সময় মানুষ দোদুল্যমান অবস্থায় থাকবে। কোনটা হক কোনটা বাতিল তা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে না। তবে আশা করা যায় তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা হকপন্থী। এই বিদ্রোহী গোষ্ঠী হকের জন্যই লড়াই করছে। এই বিদ্রোহী গোষ্ঠী হকপন্থী নাকি বাতিলপন্থী, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় মুসলিম ভাই বোনেরা, শেষ জমানায় ঈমান আমলের প্রতি খুবই মজবুতি দেখানো এবং অটল অবিচল থাকা, এটা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে শেষ জমানার জন্য প্রস্তুত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।